আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য রাখা হবে আলাদা বরাদ্দ, চাঁদপুরে প্রধানমন্ত্রী। শরীয়তপুরে রোগীর স্বজনদের হামলার ঘটনায় গ্রেফতার এক, আহত চিকিৎসককে আনা হলো ঢাকায়। নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট, পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। এবারে বিস্তারিত। আগামী বাজেটে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে আলাদা বরাদ্দ রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার চাঁদপুরে খোর্দখাল পুনর্খনন শেষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশে 4 কোটি পরিবার রয়েছে। ধীরে ধীরে সকল মা বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2500 টাকা করে প্রতি মাসে মায়েদের হাতে তুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। এর আগে সড়ক পথে চাঁদপুর পৌঁছানোর আগে প্রথমে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিএনপি যেসব নির্বাচনী অঙ্গীকার করেছে তার সবই পূরণ করবে। জনগণের কাছে যেই ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা বিএনপি পূরণ করে। গত 16-17 বছর আপনাদের ভোট দেওয়ার অধিকার ছিল দেশের মানুষের, ভোট মানুষ দিতে পারে নাই। কেউ যদি সরকারের বিরুদ্ধে কথা বলতো কি করত? গুম হয়ে যেত, মামলা হইতো, এসে ধরে লয়ে যেত, হইতো না? দেশের মানুষ 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে যারা এসব করতো তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। শরীয়তপুর সদর হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় আহত গুরুতর চিকিৎসককে ঢাকায় আনা হয়েছে। শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করেন রোগীর স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক আনসার সদস্য সহ অন্তত 5 জন আহত হন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর সদরের উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী বুকে ব্যথা নিয়ে শুক্রবার রাত 10:30টার দিকে জরুরি বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত 1টার দিকে তিনি মারা যান। এরপর রাত 1:15টার দিকে রোগীর স্বজনরা উত্তেজিত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় চিকিৎসক মোহাম্মদ নাসির ইসলাম, কর্তব্যরত আনসার সদস্য সোহেল সর্দার, কামরুল আজিজুল হক ও কাউসার গুরুতর আহত হন। হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় গুরুতর আহত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ নাসির ইসলামকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনার সঙ্গে এটা ন্যাক্কারজনক ঘটনা এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে কিন্তু ছাড় দেওয়া হবে না, প্রত্যেকেই ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। আমরা শুরু করেছি, পেশেন্টের অবস্থা স্টেবল করে আমরা এয়ার অ্যাম্বুলেন্সে এখন ঢাকায় পাঠানোর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাচ্ছি। এবং দলের হইলেও আমরা এটা দেখব, আইন তো আইনই, এই ক্ষেত্রে যে কোনো ছাড় দেওয়া হবে তাও না। আমরা অবশ্যই চাই যেন সুষ্ঠু বিচার হোক। নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট করে নির্মাণ হচ্ছে ভবন, কারখানা ও মার্কেট। স্থানীয়দের অভিযোগ, গত 1 দশকে অর্ধশতাধিক পুকুর ভরাট করে এসব স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জলবায়ুর উপর নেতিবাচক প্রভাব ফেলছে। শিল্প শহর মাধবদী ও আশেপাশের এলাকায় পুকুর, ডোবা ও জলাশয় ছিল 3 শতাধিক। এরই মধ্যে নিয়মনীতি উপেক্ষা করে ভরাট করা হয়েছে অর্ধশত পুকুর ও ডোবা। বিভিন্ন ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সমিতি এসব পুকুর ভরাট করে নির্মাণ করছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট, দোকানসহ বিভিন্ন স্থাপনা। শুধু মাধবদী পৌর শহর নয়, এর আশেপাশের এলাকায়ও শিল্পোন্নয়নের বলি হচ্ছে পুকুর, জলাশয় ও ডোবা। যে 2-1টি পুকুর ও জলাশয় রয়েছে সেগুলোর অবস্থাও বিপন্নের পথে। মাধবদী ওয়ার্ডের মধ্যে 1 নম্বর ওয়ার্ডও একটা পুষ্কুনি আছে, প্রচুর মানুষে গোসল করে, এটার মধ্যে আবর্জনা, ময়লা অবস্থা একদম খারাপ। ফায়ার সার্ভিস আছে, আগুন লাগলো এলাকায়, একটাই পুকুর, এটাতে পানি নিয়ে নিব, পানি কম। পৌরসভা এবং তার আশপাশ এলাকায় প্রায় 40 থেকে 50টার মতো জলাশয়, পুকুর ভরাট হয়ে গেছে।
অবাধে এসব পুকুর, ডোবা ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। সেই সাথে অগ্নিকাণ্ডের সময় পানির উৎসের তীব্র সংকট দেখা দিচ্ছে। আমাদের যে মেইন যে মাধ্যম পানি, এখন আমাদের যদি পানিগুলো ওয়াটার ফিল্টার না থাকে আমরা অনেক অসুবিধা করি। মাধবদীতে আমার জানা মতো হয়তো 8-9টা টোটাল মাধবদী এরিয়ায়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পুকুর ও জলাশয় রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তারা। জমির শ্রেণী যদি পুকুর কিংবা জলাধার হয় সেই ক্ষেত্রে এই সকল প্রতিষ্ঠানে ছাড়পত্র প্রদান করা হয় না, এবং যখনই আমরা আপনাদের মতো সাংবাদিক ভাইদের কাছ থেকে অথবা এলাকাবাসীর কাছ থেকে যখনই কোনো তথ্য পাই যে কোনো জায়গায় পুকুর বা জলাধার ভরাট হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে খুব ত্বরিত অ্যাকশন নিয়ে থাকি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অগ্নিকাণ্ডের সময় পানির উৎস সহজতর করতে পুকুর ও জলাশয় রক্ষার দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস আজ। 1976 সালের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ডাকে সারা দেশ থেকে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। বিশাল লং মার্চটি রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে গিয়ে শেষ হয় চাঁপাইনবাবগঞ্জের কানসাতে। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লং মার্চের আগে পরে কখনো দেখা যায়নি। সে সময় চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল। সে অবস্থার এখনও পরিবর্তন হয়নি। 1975 সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 18 কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। এই বাঁধ দিয়ে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে দেওয়ায় পানি প্রবাহ হারিয়ে ফেলে পদ্মা। ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ দেয়া হয়েছে 26 মের টিকিট। এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। সকাল 8টায় প্রথমে পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়, আর দুপুর 2টা থেকে দেয়া হয় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট। আগামীকাল বিক্রি হবে আন্তনগর ট্রেনের 27 মের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। যাত্রার দিন মোট আসনের 25% স্ট্যান্ডিং বা দাঁড়িয়ে যাওয়ার টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের নামে ভয়াবহ প্রতারণার অভিযোগে ক্যামব্রিয়ান ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও ভুক্তভোগীদের অর্থ ফেরতের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তারা অভিযোগ করেন, লায়ন খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা কানাডা, আমেরিকা যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও চাকরির প্রলোভন দেখিয়ে 2000-এর বেশি শিক্ষার্থীর কাছ থেকে প্রায় 4000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ভুক্তভোগীদের দাবি, ভুয়া অফার লেটারের মাধ্যমে অর্থ নেয়ার পর কাউকেই বিদেশে পাঠানো হয়নি, বরং টাকা ফেরত চাইলে বছরের পর বছর হয়রানি করা হচ্ছে। দ্রুত জড়িতদের সর্বোচ্চ শাস্তি, সম্পদ জব্দ এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। তত্ত্বাবধায়ক সরকার মানে ইন্টারিম সরকার যিনি ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আমল থেকে আমাদের এই আন্দোলন সংগ্রামটা শুরু হয়েছে। তো ওইখানে আমরা কোনো সুরাহা পাইনি। বর্তমান যিনি সরকার আছেন, নির্বাচিত সরকার, খুবই শক্তিশালী সরকার। আমরা বাংলাদেশ সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমাদের আহ্বান জানাচ্ছি যেন আমাদেরকে এই কোর্টের বারান্দা থেকে আমাদের টাকাগুলো উদ্ধার করার কোনো ব্যবস্থা বর্তমান সরকার আমাদেরকে করে দেন। আমরা এই মামলার দীর্ঘ জটিলতার মধ্যে আমরা থাকতে চাই না। ইউটিউব থেকে শিখে ইংরেজিতে কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন দিনাজপুরের একজন ট্রাক্টর চালক। বর্তমানে তিনি ইংরেজি কন্টেন্ট ক্রিয়েটর, একই সাথে অনলাইনে ইংরেজিও শেখাচ্ছেন। এলাকায় ইংলিশম্যান নামে পরিচিত তিনি। My name is Hridoy. I live in Bochaganj Upazila of Dinaspur district, and nowadays I'm doing different kinds of works as well as I'm a driver. Okay. এভাবেই ইংরেজি বলে তাক লাগিয়েছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ট্রাক্টর চালক হৃদয় চন্দ্র রায়। My present conditions is not good, so that I can't continue my study actually because I'm a worker, so it's too much hard to continue work and study together. So you know that in Bangladesh we need a lot of money to study, so that
এরই মধ্যে ফেসবুক ও ইউটিউবে ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। বর্তমানে অনলাইনে ৭০ জন শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজি শেখান। প্রথম কথা হচ্ছে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? প্রথম দিন পড়েছিলাম আমরা কোনো কাজ করি, খাই, ঘুমাই, সাধারণ কোনো কাজ এবং অভ্যাসগত কোনো কাজ বা চিরন্তন সত্য কোনো বাক্য হলে সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ইংরেজি করতে হয় বা করি। অসাধারণ ইংরেজি দক্ষতা ও সাবলীল বাচনভঙ্গির কারণে নেটিজেনদের কাছে হৃদয় এখন ইংলিশম্যান নামেই পরিচিত। They come here to see that what I am doing and why the people. শুধু টেলিভিশনে ইংরেজি সংবাদ এবং ইংরেজি জানা মানুষদের অনুসরণ করেই সফল হয়েছেন হৃদয়। সন্তানের এমন সাফল্যে গর্বিত হৃদয়ের বাবা মা। সময় ফেসবুকে ইংলিশ বকে, আমি বলি আচ্ছা এ কি বকে, সব সময় দিনে রাতে রাস্তাঘাটে যেখানে যাচ্ছে ঘরে দুয়ারে সবসময় খালি ইংলিশে কথা বলে। আমরা তো অত ইংলিশ জানি না, আমরা তো অত পড়ালেখা করি নাই, অল্প স্বল্প করছি। যদি ইচ্ছা হয় তো সরকার যেন তাকে একটু ভালো চোখে দেখে, যে তার গতিবেগ দেখে, যোগ্যতা দেখে যদি মনে হয় যে সরকার তাকে কিছু সাহায্য করতে পারে। 2018 সালে এসএসসি এবং 2020 সালে এইচএসসি পাশ করার পর সেতাবগঞ্জ সরকারি কলেজে পদার্থবিজ্ঞানে অনার্সে ভর্তি হলেও অভাবের কারণে আর লেখাপড়া এগিয়ে নিয়ে যেতে পারেনি হৃদয়। And I have already started my journey. I want to be an English teacher because English is an international language so that. কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে আরও 2 বছর সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাজেট থেকে জ্বালানি খাতে অতিরিক্ত 40,000 কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 50,000 কোটি টাকার বকেয়া রেখে গেছে বিগত সরকার। সকালে চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগের সরকার ঋণ ও নানা সংকট রেখে গেছে, যার প্রভাব এখনো অর্থনীতিতে রয়েছে। সরকারি হাসপাতালগুলো একটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমরা প্রাইভেট হসপিটালগুলোর সাথে কথা বলছি। আমরা তাদেরকে তাদের কাছে পেশেন্ট পাঠাবো, তারা তাদের চিকিৎসা করবে, বিলটা সরকার দিয়ে দেবে। দারিদ্রতার কারণে চিকিৎসা করতে পারছে না, তাদের জন্য এই স্বাস্থ্যসেবা ইনশাআল্লাহ আমরা এই জন্যই বাজেট বৃদ্ধি করা হচ্ছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে বাংলাদেশকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিল। একই সঙ্গে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রাজিলের পালাসিও দো প্লানলতোতে দেশটির প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা সেলসো আমোরিমের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে বাংলাদেশের প্রতি সমর্থনের কথা জানান আমোরিম। আগামী 2রা জুন নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচন। এই নির্বাচনে সাইপ্রাসের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। এরই মধ্যে ব্রাজিলের পাশাপাশি আলজেরিয়াও বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন জানিয়েছে। গাজা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার রিমাল এলাকায় চালানো আলাদা 2টি হামলায় এক শিশু সহ অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 50 জন। এই হামলায় গাজায় হামাসের কমান্ডার ইজ আল দিন আল হাজ্জাজকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। আল জাজিরা জানিয়েছে, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ঘনবসতিপূর্ণ একটি বহুতল আবাসিক ভবনে প্রথমে হামলা চালানো হয়। এতে ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ধরে যায়। কিছুক্ষণ পর নিকটবর্তী একটি সড়কে চলমান একটি গাড়িকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সদ্য গঠিত অ্যাডহক কমিটির বৈধতার প্রশ্নে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন গঠিত ওই কমিটি বাতিল চাওয়া হয়েছে রিট আবেদনে। শনিবার সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তা সহ 12 জন যৌথভাবে রিটটি দায়ের করেন।
আবেদনকারীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ পাইলট এবং আসিফ ইকবাল। সাফ নারী চ্যাম্পিয়নশিপ সামনে রেখে থাইল্যান্ডের ব্যাংককে অনুশীলন পর্ব সম্পন্ন করেছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল। সকালে আলপাইন স্পোর্টস ট্রেনিং ক্যাম্পে চলমান প্রস্তুতি শিবির পরিদর্শন করেন বাফুফের সভাপতি তাবিতা ওয়াল। সাফ টুর্নামেন্টে নিজেদের সেরাটা ধরে রাখতে ব্যাংককে আজ কৌশলগত প্রস্তুতি, ফিনিশিং ও সেট পিস ড্রিলের উপর জোর দেন প্রধান কোচ। এদিকে ক্যাম্প পরিদর্শনকালে আলপাইন স্পোর্টস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠকে মিলিত হন বাফুফের সভাপতি। চমৎকার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি ভবিষ্যতে দুই সংস্থার একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। পরে দলের ড্রেসিং রুমে খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে দেখা করে সাফের জন্য তাদের শুভকামনা জানান ও উৎসাহিত করেন। আগামী 21শে মে সাফের মূল মঞ্চ গোয়ার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি 1 মাসেরও কম সময়। মেগা এই ইভেন্টকে সামনে রেখে সহ আয়োজক দেশ মেক্সিকোর রাজধানীতে চলছে ব্যাপক কর্মযজ্ঞ। ফুটবল উন্মাদনায় নতুন রূপ পাচ্ছে শহরটি। 2026 বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। মূল আয়োজক যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও কানাডাতে চলছে জোর প্রস্তুতি। কাতার বিশ্বকাপকে ছাড়িয়ে যেতে চায় যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো 48 দলের বিশ্বকাপ হবে 16টি ভেন্যুতে। একে অপরকে ছাড়িয়ে যেতে চলছে তীব্র প্রতিযোগিতা। নিরাপত্তা ও উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার থাকবে আসন্ন গ্রেটেস্ট শো অন আর্থের আসরে। বিশ্বকাপের 23তম আসরের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আইকনিক স্টেডিয়াম আজতেকায়। এর আগে 1970 ও 86 সালে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল এই ভেন্যুতে। এবার প্রথম স্টেডিয়াম হিসাবে 3টি বিশ্বকাপ আয়োজনে সাক্ষী হবে আজতেকা। সত্যি বলতে এটা দেখতে বেশ ভালো লাগছে। যখন সংস্কারের কাজ চলছিল তখন মানুষের জন্য কিছুটা অস্বস্তিকর ছিল, বিশেষ করে যানজট। মেক্সিকো সিটিকে ফুটবল বিশ্বকাপের জন্য প্রস্তুত করতে ব্যাপক উন্নয়ন কাজ চললেও প্রস্তুতির ঘাটতি নিয়ে অভিযোগ রয়েছে অনেক স্থানীয়দের মাঝে। তাদের ধারণা কিছু কাজ অসম্পূর্ণ রেখেই শুরু হতে পারে ফুটবল বিশ্বকাপ। শহরটি বেশ বিশৃঙ্খল এবং আমার মনে হয় স্টেডিয়ামটি এখনো পুরোপুরি প্রস্তুত নয়। বাকি থাকা কাজগুলো সময় মতো শেষ হবে কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। $158 মিলিয়ন ব্যয় করা হয়েছে সংস্কার কাজে। 2200 স্কয়ার মিটার এলইডি স্ক্রিন, হাইব্রিড ন্যাচারাল ঘাসের পিচ, গ্যালারির আসন সংখ্যা বাড়ানো হয়েছে 87,000। আধুনিক ড্রেসিং রুম, ফুটবলারদের জিম ও বিশ্রামের জন্য রাখা হয়েছে আলাদা জায়গাও। বিশ্বকাপের মূল ম্যাচ শুরুর আগে নাম পরিবর্তন করে দেওয়া হবে তাদের কুইদাদ ডি মেক্সিকো। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য রাখা হবে আলাদা বরাদ্দ, চাঁদপুরে প্রধানমন্ত্রী। শরীয়তপুরে রোগীর স্বজনদের হামলার ঘটনায় গ্রেফতার 1 আহত চিকিৎসককে আনা হলো ঢাকায়। নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে পুকুর ও জলাশয় ভরাট, পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রশাসনের। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।